প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমা গরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছে আমি তৌহিদুল ইসলাম। বাংলাদেশ নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু কাল। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ভালো খেলায় লক্ষ্য, বললেন অধিনায়ক মিরাজ। সুযোগ সুবিধার অভাবে ধুঁকছে কুড়িগ্রামের ক্রীড়াঙ্গন। গোড়াতেই ঝরে পড়ছে প্রতিভাবানরা। খেলা ফেরাতে নেই কোনো কার্যকর উদ্যোগ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় রিয়াল মাদ্রিদের। বায়ার্নের বুনো উল্লাস। স্পোর্টিং এর সাথে ড্র করে শেষ 8-এ আর্সেনাল। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মিরপুর হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সকাল 11টায়। সিরিজ সামনে রেখে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছেন লিটন সাইফ শান্তরা। দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসলেও পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে টাইগাররা। 2027 বিশ্বকাপের সমীকরণ মেলাতে সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তাই তো ফিল সিমন্স পাখির চোখ করছেন প্রতিটি ম্যাচ। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও জানিয়েছেন সিরিজ ঘিরে নিজেদের প্রস্তুতিও লক্ষ্যের কথা। এবং লাস্ট 3 উইকস আমরা খুবই ভালো প্র্যাকটিস করেছি এবং আমরা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমরা আসলে বাইরে কি হয় এটা আমাদের ওই রকম মাথায় এফেক্ট হয় না, কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা। এবং আমার কাছে মনে হয় যে লাস্ট 3 উইকস যেভাবে প্র্যাকটিস হয়েছে, এটা আমার কাছে মনে হয় অনেক ভালো প্র্যাকটিস আমরা করেছি এবং বাইরে কী হয়েছে এটা আমরা কখনোই চিন্তা করিনি। 27 সালের ওয়ার্ল্ড কাপ অবশ্যই এটা একটা প্রসেসের ব্যাপার এবং লং টাইমের ব্যাপার এবং ওই পর্যন্ত যেতে গেলে কিন্তু আপনার প্রসেসটা মেনটেন করতে হবে এবং সিরিজ ওয়াইজভাবে ভালো খেলতে হবে। এবং আপনি যদি দেখেন যে লাস্ট 2টা সিরিজ আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি এবং প্রসেসটা ভালো ছিল এবং প্লেয়াররা অনেক কনফিডেন্ট। আর আমার কাছে মনে হয় যে সিরিজটা আছে, আরও সামনে যে সিরিজগুলো আছে, প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিভিজুয়াল জায়গাগুলো তারা কীভাবে ইমপ্রুভ করতে হবে এবং প্র্যাকটিস আমরা ওইভাবেই চেষ্টা করছি এবং সেটা যেন ম্যাচে আমরা ওইভাবে খেলতে পারি সেইভাবে আমাদের ফিডব্যাক দেওয়া হচ্ছে। বরাবরই অবহেলিত উত্তরাঞ্চলের ক্রীড়াঙ্গন ব্যতিক্রম নয়। কুড়িগ্রামও প্রত্যন্ত অঞ্চলে সম্ভাবনাময় খেলোয়াড় থাকলেও সেই সুযোগ এবং সুবিধা নেই। চোখ পড়ে না পরিকল্পিত প্রশিক্ষণ বা তৃণমূল থেকে খেলোয়াড় গড়ে তোলার কার্যকর কোনো উদ্যোগ। ফলে প্রতিভা থাকলেও জাতীয় পর্যায়ে এগিয়ে যেতে পারছে না তারা। কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড়। সীমিত সুযোগ সুবিধা আর প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাবে দিনে দিনে থমকে যাওয়ার পথে তাদের স্বপ্নিক ভবিষ্যৎ, যার ফলে সূচনাতেই ঝরে পড়ছে তৃণমূলের অনেক মেধাবী মুখ। ক্রীড়া সংস্থা কুড়িগ্রাম জেলার যেটা আছে, তাদের কোনো প্রকার ভূমিকা নাই। তাদের কাছে যদি আবার আমরা যাই, প্লেয়ারদেরকে নিয়ে যাই, তারাই আমাদেরকেই বলে যে আপনারা এখানে ওখানে যান। জেলা ক্রীড়া সংস্থাকে একটা দোকান বৃদ্ধি করে কিভাবে তাদের পেট পূজা হবে এগুলো নিয়ে পড়ে আছে, কিন্তু খেলার মান উন্নয়নে তাদের কোনো ভূমিকা আমার চোখে পড়ে না। জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত খেলাধুলা করলেও নেই কোনো প্রশিক্ষণ ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও খেলাধুলার চর্চা নেই। খেলোয়াড়দের অভিযোগ, জেলা পর্যায়ে কোনো কার্যকর উদ্যোগ না থাকায় তারা পিছিয়ে পড়ছেন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। নিবন্ধিত যে ক্লাবগুলো রয়েছে তাদেরও বাস্তব কোনো প্রশিক্ষণ দৃশ্যমান নয়। পড়াশোনার পাশাপাশি খেলতে চাই, তবে স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাটা হয় না, তেমন সুযোগ নাই। আমাদের এই জায়গায় ওই সুযোগটা নাই, কারণ আমাদের এই জায়গায় কেউ করে না, আমাদের খেলা শেখায় না। এই কারণে আমরা খেলা বেশি একটা ভালো করতে পারি না। আমাদের উপযুক্ত সরঞ্জামের কারণে অনেক সময় আমরা খেলা খেলতে পারি না। আমাদের খেলা খুব শখ, কিন্তু আমাদের কেউ বলে না যে আমরা কি করলে জাতীয় দল অথবা কোনো একটা ভালো পর্যায়ে খেলতে পারবো। উৎসব কেন্দ্রিক কিছু মৌসুমি আয়োজন হলেও নেই নিয়মিত কোনো টুর্নামেন্ট। ফলে প্রতিভা থাকা সত্ত্বেও বড় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন না অনেকেই। অন্যদিকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও তৃণমূল পর্যায়ে খেলোয়াড় গড়ে তুলতে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ অনেকের। প্রতিটি জেলায় আজকে লিগ নাই, বড় কোনো টুর্নামেন্ট নাই। সে কারণে খেলোয়াড়রা যে খেলবে, খেলার একটা জায়গা, প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, তারা ভালো খেলোয়াড় হতে চায়। কিন্তু ভালো খেলোয়াড় হতে গেলে বড় বড়
টুর্নামেন্ট এবং লিগের বিকল্প কিছু নাই। খেলোয়াড়রা লিগ না থাকলে খেলোয়াড় তৈরি হয় না, ইন্ডিভিজুয়াল খেলতেছে কিন্তু ফিল্ড লেভেলে খেলোয়াড় তৈরি হয় না আর কি। তো খুব দ্রুত একটা লিগ চালু করা উচিত, ক্লাবগুলোকে রেজিস্ট্রেশন আরও বাড়ানো উচিত, লোকাল খেলোয়াড়দেরকে এনগেজ করা উচিত, নানা রকমভাবে কাজগুলোকে মোটিভেট করা উচিত এবং উপর লেভেলে আমাদের জায়গা দিয়ে কোনো করার থাকলে আমরা করবো, যেন আমাদের ছেলেরা সারা বাংলাদেশের নাম করে আর কি। অবশ্য জেলা ক্রীড়া কর্মকর্তা বলছেন তাদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে যথাযথ ব্যবস্থা। সামনে আমাদের নতুন কুড়ি স্পোর্টস আসছে, আগামী 2রা মে উদ্বোধন হবে। সেখানেও প্রতিভাবান খেলোয়াড়দের 12 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদেরকে উঠিয়ে আনার একটা পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে। সেটা নিয়ে তারপরে সকল উপজেলায় অংশগ্রহণ করবে, পৌরসভাও সেখানে অংশগ্রহণ করবে। তাছাড়াও আমাদের উপজেলা থেকে ট্যালেন্ট হান্টের মাধ্যমে কিছু প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় তুলে নিয়ে আসা। প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে কুড়িগ্রামের এই তৃণমূল খেলোয়াড়রাই হতে পারে দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ তারকা। প্রয়োজন সঠিক উদ্যোগ আর নজরদারি। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। কুড়িগ্রামের ক্রীড়াঙ্গন নিয়ে আরও বিস্তারিত খবর জানাতে চাই, সেজন্য যেতে চাই কুড়িগ্রামে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফুটবল কোচ ও ক্রীড়া সংগঠক জালাল হোসেন লাইজু। লাইজু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি। আপনাকে স্বাগত স্টার প্লেতে। আমরা দেখছিলাম সবাই বলছিলেন খেলা নেই, মাঠ নেই, প্রশিক্ষণের ব্যবস্থা নেই। আপনি একজন ক্রীড়া সংগঠক এবং ফুটবল কোচ, আসলে এই যে নেই সমাধানটা কোন পথে আসা উচিত বা কি করলে সমাধান হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের মাঠ নেই বলে ভুল হবে, মাঠ আছে। আর খেলা যে ক্রীড়া মন্ত্রণালয়ের অধিদপ্তরের কিংবা অন্যান্য একাডেমি ভিত্তিক খেলা হচ্ছে, কিন্তু যেটা আমি যদি ফুটবলের মানুষ, আমি ফুটবলের কথা বলছি, যে মাঠের একটা সমস্যা রয়েছে। যেহেতু আমরা জানি যে আমাদের মিনি স্টেডিয়াম গুলো আমার কথা, এটা একটা পরিকল্পনা রয়েছে, আমরা শুনেছি যে মিনি স্টেডিয়াম হবে। আর আমাদের যেটা মূল, যে আপনি যদি ফুটবলের ক্ষেত্রে ধরেন, সেটা হচ্ছে যে ফুটবলটা আসলে একসময় জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে ছিল, কিন্তু এটা একসময় ফিফার ব্যবস্থার কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে একটা আলাদা সংগঠন করে। তো ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন যেহেতু ফুটবল লিগটা পরিচালনা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে, তো এটা 20-21-এর পরে এই লিগটা হয়নি। তো আপনি জানেন যে পেশাদারি ফুটবলের ক্ষেত্রে আপনি যত টুর্নামেন্ট করেন না কেন, যত প্রশিক্ষণের ব্যবস্থা করেন না কেন, আপনাকে অবশ্যই লিগ হতে হবে। আর লিগটা হচ্ছে ঢাকার, আপনি যে জানেন যে ক্রাইটেরিয়াটা কি রকম, যে একটা 3rd ডিভিশন লিগ হয়, 2nd ডিভিশন লিগ হয়, 1st ডিভিশন হয়, চ্যাম্পিয়ন্স লিগ হয়, প্রিমিয়ার লিগ হয়। এগুলো আবার রেলিগেশন সিস্টেম আছে। কিন্তু আমাদের এখানে যেটা, সেটা ফুটবল লিগটাই হচ্ছে না। তার ফুটবল লিগ যখন হচ্ছে না, 1st ডিভিশন লিগ হচ্ছে না, সুতরাং অন্যান্য লিগগুলোর তো প্রশ্নই আসছে না, পাশাপাশি রেলিগেশনেরও প্রশ্ন আসছে না। আমাদের যদি বলেন যে মূল সমস্যাটা হচ্ছে আমাদের লিগের প্রয়োজন, কারণ অসংখ্য ফুটবলার আমাদের তৃণমূলের গ্রামীণ প্রতিটা অবকাঠামো থেকে মানুষ নিজে কষ্ট করে খেলোয়াড় তৈরি করছে, এবং আপনি শুনে অবাক হবেন যে এই খেলোয়াড়ের মধ্য থেকেই কুড়িগ্রাম থেকে ফুটবলাররা যে ঢাকায় পাইনিয়ার থেকে 3rd ডিভিশনে গেছে, উপমহাদেশের সেরা গোলরক্ষক হয়েছে, বিকেএসপিতে যাচ্ছে। কিন্তু লোকাল যে খেলোয়াড়রা তারা লিগ পাচ্ছে না। এখন ঘটনা হচ্ছে ঢাকার লিগের তো একটা লিমিটেশন রয়েছে, যে নির্দিষ্ট পরিমাণ খেলোয়াড় সেখানে খেলবে। কিন্তু একজন ফুটবলার গতকাল আমাকে বললো, মুরাদ, জেলা দলের, যে স্যার আমাদের যদি লিগ গুলো ঠিক মতো হয় তাহলে আমাদের অন্য জায়গায় আসলে যাওয়ার কোনো অপশন নেই, আমরা এই লিগ গুলো খেললেই আমাদের জন্য ভালো। তা প্রথমত যেটা আমাদের বুঝতে হবে যে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড 21-এর পর থেকে আমাদের কোনো লিগ নেই। এইটাই হচ্ছে শুধু আমাদের সমস্যা না, 64 জেলায়, ইভেন নারায়ণগঞ্জে এত বড় ফুটবলের একটা সাম্রাজ্য, সেখানেও একই অবস্থা, লিগ দরকার। আর প্রশিক্ষণের ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জনাব লাইজু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। এখন বর্তমানে ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন সাবেক ফুটবলার এবং অধিনায়ক আমিনুল হক। তিনি দায়িত্ব নেওয়ার পরে খেলাধুলার উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন, বিভিন্ন প্রোগ্রাম তিনি চালু করছেন যাতে করে প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলা ছড়িয়ে যায়। তার কাছ থেকে আপনাদের চাওয়াটা কি থাকবে?
ধন্যবাদ আপনাকে। যেহেতু আমরা মানে তার একদম শুরু থেকে খেলা দেখেছি, যেহেতু আমি 66 বয়স, আমি ক্রীড়া জগতে লেখালেখি করতাম, আমি ঢাকাতেই ছিলাম। তো সে খেলোয়াড়ি জীবনও যেমন মার্জিত ছিল এবং তার প্রোগ্রাম ইতিমধ্যেই আমাদের প্রতিটি অঞ্চলে সাড়া ফেলেছে। যেমন নতুন করে শুরু হচ্ছে এবং ওনার এবং বর্তমান যে আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, তিনি উপজেলা ইউনিয়ন ভিত্তিক মাঠগুলোর ব্যাপারে তিনি একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। তো আমি মনে করি যে এই পরিকল্পনাগুলোকে সাকসেস করতে হলে আপনার অবশ্যই সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক যে মানুষগুলো তাদেরকে একত্রিত হবে। কিন্তু একটা বিষয় এখানে আছে, আমি জনাব আমিনুল ইসলাম সাহেবের কাছে যেটা সর্বপ্রথম চাইবো, সমস্ত খেলা হোক, কিন্তু আপনি যদি ফেডারেশনের মাধ্যমে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে সচল না করেন, জেলা লিগ না করেন, জেলা লিগটা হচ্ছে ঢাকার লিগের মতো। আপনারা তো বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে দেখবেন যে হাজার হাজার দর্শক হচ্ছে, কিন্তু আমাদের প্রিমিয়ার যে ফুটবল খেলা, ফার্স্ট ডিভিশন, চ্যাম্পিয়ন্স লিগ, সেগুলোর গুরুত্ব কিন্তু আলাদা। তো এই জন্যই আমাদের সর্বপ্রথম যেটা আমি ওনার কাছে চাইবো যে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনটা নতুন করে সাজিয়ে তারা যেন জেলা লিগ গুলো করতে পারে, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, রেলিগেশন সিস্টেমের মাধ্যমে, দল বদলের মাধ্যমে, এবং স্থানীয় ক্লাবগুলো যে অবস্থান, অবকাঠামো, সেগুলো খুবই দুর্বল। কারা এই ক্লাব গুলো চালাচ্ছে, তাদের যে দুর্বলতা, তাদের অসহায়ত্ব, এটা আর একটা জিনিস আপনি জানেন, কুড়িগ্রাম আমরা সব দিক থেকে দারিদ্রতার সীমায় রয়েছি। তো এখানকার অসংখ্য খেলোয়াড় ঢাকায় প্রতিনিধিত্ব করছে, ইভেন মোহামেডানের যে ক্যাপ্টেন তিনিও কুড়িগ্রামের। তো বিভিন্ন চ্যাম্পিয়ন্স লিগে খেলছে, বিভিন্ন জায়গায় ন্যাশনাল বয়স ভিত্তিক দলে খেলছে, উপমহাদেশের সেরা গোলরক্ষক হয়েছে আলিফ ইমতিয়াজ, সাব্বির খেলছে, রাতুল খেলছে, নাহিদ খেলছে লিটল ফ্রেন্ডস ক্লাবে। তো বিভিন্ন জন খেলছে, আমাদের খেলোয়াড়রা ঢাকায় খেলছে। তো আমার যেটা অনুরোধ, যে এখানকার খেলোয়াড়দের উনি তালিকা করছেন, যেমন ঢাকায় উনি বিভিন্ন খেলোয়াড়দের তালিকা করে তাদেরকে একটা মানে ভাতার, বেতন ভাতার আওতায় নিয়ে। লাজু, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে পরবর্তীতে। আপনার মাধ্যমে আমরা কুড়িগ্রামের ক্রীড়াঙ্গনের আরও খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কুড়িগ্রাম থেকে ফুটবল সংগঠক এবং কোচ জালাল হোসেন লাইজু। চ্যাম্পিয়ন্স লিগে একই পরিণতি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের, 3 বার ঘুরে দাঁড়িয়ে ম্যাচ সমতা আনলেও শেষ পর্যন্ত জয় তুলতে ব্যর্থ রিয়াল। বুধবার আলিয়ান্জ অ্যারেনায় গোল উৎসব চলতে থাকা 4-3 গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। 2 লেগ মিলিয়ে 6-4 গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিশ্চিত করেছে 15 বারের চ্যাম্পিয়নদের। বার্সা রিয়াল ভাই ভাই, বারবার সমতা এনেও ম্যাচ হেরে বাড়ি যায়। রেফারির কাছে দুহাত জোর করেও শেষ রক্ষা হয়নি। মাইকেল ওলিস শেষ গোলটা করতেই রিয়ালের সব ফুটবলার তেড়ে গেলেন রেফারির দিকে। সমান তালে চলতে থাকা একটা ম্যাচ রেফারির দেয়া লাল কার্ডের সিদ্ধান্তেই ঘুরে গেছে। কি একটা ম্যাচই না হলো বাবারে। প্রথমার্ধে হলো ভূমিকম্প। ম্যাচের বয়স 1 মিনিট না হতেই ম্যানুয়েল নয়ারের মস্ত বড় ভুল। পাস চলে যায় আর্দে গুলারের কাছে, বল জালে পাঠাতে ভুল করেননি টার্কিশ তারকা। 2 লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদের সমতায় ফেরার উল্লাস টিকে থাকে মাত্র 5 মিনিট। আলেকজান্ডার পাভলোভিচ গোল করে 2 লেগ মিলিয়ে আবারও লিড এনে দেন বায়ার্নকে। 29 মিনিটে ফ্রি কিক থেকে আবারও আর্দে গুলারের ম্যাজিক। তুরস্কের মেসির শট ঠেকাতে ব্যর্থ নয়ার। 38 মিনিটে হ্যারি কেইনের গোলে আবারও উল্লাস থামে রিয়ালের। 40 মিনিটে ভিনিসিয়াসের শট গোল পোস্টে লেগে ফিরে আসে, তবে 42 মিনিটে গোল করে ফের রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে 5 গোল হলেও দ্বিতীয়ার্ধ কেটেছে গোল শূন্যভাবে, বুক ধরফর করে। এই বুঝি গোল হয় না করে। তবে 85 মিনিটে রিয়ালের আকাশে কালো মেঘ নেমে আসে। কামাভিঙ্গা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এখানেই ম্যাচ হেরে যায় রিয়াল। কিছুক্ষণ পরেই লুইস দিয়াজ বায়ার্নকে লিড এনে দেন। যোগ করার সময় রিয়ালের কফিনে শেষ পেরেক মারেন অলিস। সেমিফাইনালে বায়ার্ন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসজিকে। অন্য ম্যাচে আর্সেনাল ও স্পোর্টিংয়ের দ্বিতীয় লেগ শেষ হয়েছে গোল শূন্যভাবে। প্রথম লেগের জয় নিয়েই আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ হয়েছে আর্সেনাল। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে সামনে রেখে এই মুহূর্তে প্রেস কনফারেন্সে কথা বলছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। Quite a bit of experience, especially in these conditions when you look at, Tuscan
Mustafa's and obviously Rana, who's burst onto the scene over the last sort of couple of seasons. So I think from our point of view, the way we prepare, we're going to prepare for everything. Looking at the surface, it looks a good surface, but we know that spin plays a part in these conditions as well. So again, Bangladesh, who are playing a great cricket at the moment, we're going to be challenged and one we look forward to. But second part of your question, it's obviously hot. Slightly different conditions than where we've come from back home in New Zealand. So again, for us to adapt as best we can, try to be as fresh and ready as we can for tomorrow. So all our energy's put into the 100 overs tomorrow, and it's might be a few more drinks breaks than usual. It looks a reasonably good surface. As I said, you take a little bit of information from the previous games that were played here last month against Pakistan, and obviously, the scores looked reasonably decent. So as a group, we always talk about adapting to any surface we play on, and that's going to be no different tomorrow and obviously in a couple of days here in Dhaka. So again, really looking forward to the opportunity. I know the guys are excited to get into it and experience some new conditions. Again, it's about adapting. We know from a balance point of view that the Bangladesh team has. They've got all facets covered from a pace bowling point of view and a spin point of view. So slightly different. They're obviously day games as well, which I don't think there's been a huge amount of day games here in the past. So again, that's something we're just going to have to adapt to and obviously see what unfolds. MLS লিগ খেলতে পরিবার সহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন লিওনেল মেসি, আর সেখানেই গ্রেফতারের শঙ্কায় আর্জেন্টিন সুপারস্টার। প্রতারণার দায়ে ফ্লোরিডার আদালতে মামলা হয়েছে এলেমটেনের নামে, সঙ্গে যুক্ত আছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। মূলত চুক্তিভঙ্গের দায়ে এমন মামলা ঠুকে দিয়েছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। কি সেই চুক্তি জানাচ্ছেন তানজিম ঐশী। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে আমেরিকায় যেন লিওনেল মেসির দ্বিতীয় বাড়ি। আবার মাস দুয়েক পর এই মাটিতেই আর্জেন্টিনার হয়ে খেলবেন বিশ্বকাপ। অথচ নিজের চেনা শহরেই কিনা এবার মামলার আসামি হলেন ফুটবলের খুদে জাদুকর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদালতে দায়ের হওয়া এই মামলায় অভিযোগ চুক্তি ভঙ্গ করেছেন লিওনেল মেসি আর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। মামলাটি করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ভিআইডি। কিন্তু কেন? গেল বছর অগাস্টে প্রায় $70 লাখ আর্জেন্টিনার দুটা প্রীতি ম্যাচ আয়োজনের সত্ত্ব কিনেছিল এই প্রতিষ্ঠানটি। শর্ত ছিল চোট না থাকলে প্রতিটি ম্যাচ অন্তত 30 মিনিট করে খেলবেন মেসি। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে তাকে দেখা যায়নি, বরং মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভিআইডির খরচে ভিআইপি সুইটে বসে খেলা দেখেছেন। যদিও ঠিক পরের দিনে ক্লাব ফুটবলে খেলেন মেসি, ইন্টার মায়ামির হয়ে করেন জোড়া গোল। তবে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে বড় জয় পায় আর্জেন্টিনা। অবশ্য এই ম্যাচ ঘিরেও মামলা হয়েছে। বড় অভিযোগ ভেন্যু পরিবর্তন। শিকাগোর 61,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হয় চেজ স্টেডিয়ামে। স্টেডিয়াম ছোট হয় $10 লাখ বেশি ক্ষতির দাবি ভিআইডির। যদিও ভেন্যু পরিবর্তনের কারণ হিসেবে দুই পক্ষের বক্তব্য একেবারেই ভিন্ন। একদিকে নিরাপত্তা শঙ্কার কথা বলছে এএফএ, অন্যদিকে আয়োজকদের দাবি টিকিট বিক্রি কম হওয়াই ছিল মূল কারণ। এমনকি ভেন্যু পরিবর্তনের ফলে আয়োজকদের যে আর্থিক ক্ষতি হয়েছিল, চীনের বিপক্ষে ম্যাচ খেলে সেই ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছিল আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের ব্যস্ততার কারণ দেখিয়ে সে ম্যাচও তারা বাতিল করেছিল। সব মিলিয়ে বিশ্বকাপের আগে নতুন করে বিতর্কে জড়ালেন আর্জেন্টাইন অধিনায়ক। এখন দেখার অপেক্ষা আইনগত এই লড়াই কতটা প্রভাব ফেলে মাঠের পারফরমেন্সে। তানজিম ঐশী, স্টার নিউজ। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। স্টার প্লের সঙ্গেই থাকুন।